এই মুহূর্তে একটু চোখ রাখবো যোধপুর পার্কে বৃদ্ধা খুনের কিনারা করা গিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ডিসি সাউথ ইস্ট কল্যাণ মুখোপাধ্যায়। এর মোটিভটা এখনো পর্যন্ত যেটুকু পরিষ্কার হয়েছে সেটা ছোটোখাটো কোনো কিছু নেওয়ার জন্য নয়। খুব সম্ভবত এই ফ্ল্যাট ওনার বাবার নামে ছিল এবং সেই ফ্ল্যাটের দিকেই নজর দিয়ে খুব সম্ভবত তাকে মারা হয়েছে। সেটা আমরা আরও কিছুটা তদন্ত হলে পরিষ্কার করে বলতে পারবো। আমরা বললাম যে এরা দুজন সরাসরি এই খুনে অভিযুক্ত, কিন্তু এদের পিছনে কারোর মস্তিষ্ক কাজ করছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ, আমরা সেটা তদন্ত করছি। আমরা এখনো পর্যন্ত এনার বাড়ি থেকে এই ফ্ল্যাট সংক্রান্ত বা অন্যান্য কোনো কাগজপত্র সেভাবে পাইনি। ওগুলো পেলে আমরা বলতে পারবো যে ফ্ল্যাটের দিকে কারোর লোক ছিল কি কিছু ছিল না, সেটা নির্দিষ্ট করে বলতে পারবো। এখনই বলতে পারছি না, এটা আমাদের শোনা কথা। ওনার বোনের কাছ থেকে আমরা শুনেছি যে ফ্ল্যাটের মালিকানা ওনার মৃত বাবার নামেই আছে। এরা যেহেতু সদ্যই অ্যারেস্ট হয়েছে তাই এদের পুরো বয়ান এখন আমরা পাইনি। এই ষড়যন্ত্রের অংশটা এখনো তদন্ত সাপেক্ষ, সেটা জানতে পারলে আমরা বলতে পারবো ঠিক কি ষড়যন্ত্র করা হয়েছে। এদের মধ্যে এরা দুজনেই ইনফ্যাক্ট স্বীকার করেছেন যে এরা মেরেছেন এবং কিভাবে মেরেছেন সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনাও করেছেন। এটা এদেরকে আমরা মেডিকেল চেক আপ যখন করাবো তখন জানতে পারবো। আমি বললাম আপনাকে যে এরা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে যে ঠিক এক্স্যাক্টলি আমরা যখন এদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি তখন এরা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছে যে ঠিক কিভাবে কাজটা হয়েছে এবং তার মধ্যে এমন কিছু জিনিস বলেছে যেটা একমাত্র খুনির পক্ষেই জানা সম্ভব। এটা পূর্ব পরিকল্পিত খুন বলেই আমরা মনে করছি। সবাই উপস্থিত ছিলেন, এরা তো পরিচিত লোক, ওরা তো ওই ফ্ল্যাটেরই লোক। হ্যাঁ, আমরা ষড়যন্ত্রের অংশটা আমরা এখনই আপনাদের কাছে যতটুকু জানি ততটুকু বলতে এই মুহূর্তে রাজি নই। ওটা আমরা তদন্ত করি, আরও করে পাবো। আমরা এইটুকু বলছি আপনাদের যে আমরা কিছু যিনি মারা গেছেন তার লিখিত প্রমাণও পেয়েছি, যেখানে তিনি আগে থেকেই সন্দেহ করেছিলেন তাদের মধ্যে এই দুজন আছেন, যে তাকে খুন করা হতে পারে বলে যে নামগুলি রেখে গিয়েছিলেন তার মধ্যে এই দুজনের নামও কিন্তু আছে। এটা তো তাকে জিজ্ঞাসা করতে হবে। এখনই অ্যারেস্ট, এই মুহূর্তে অ্যারেস্ট হয়েছে আজ সকালে। তারা তো অ্যাভেলেবলই ছিলেন স্পটে। দাসনগর কলোনি, 52 নম্বর দাসনগর কলোনিতে বাড়ি হচ্ছে স্বপন মণ্ডল আলিয়াস মালি যিনি, আর দারোয়ান যিনি সঞ্জীব দাস, ওনার হচ্ছে 19 নম্বর দাসনগর কলোনি। সঞ্জীব দাস পার্ট টাইম রাজমিস্ত্রির কাজও করেন। দুজনে একই এলাকা, দুটোই লেক থানা এলাকায়। এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো কাগজ পাইনি। ওনারা দরজা দিয়ে ঢুকলেন, ঢোকার পরে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন ওনার বেডরুমের দিকে। এটা করছিলেন দারোয়ান। ইন দ্য মিন টাইম মালি তিনি রান্নাঘরে ঢুকে সাঁড়াশিটি নিয়ে আসেন। নিয়ে আসার পরে ওরা আঘাত করতে থাকেন। ওনার মাথার বাঁ দিকের পেছনে আঘাত পাওয়া গেছে কালকে পোস্টমর্টেমে। তারপরে ওনাকে ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে ওনাকে প্রথমে স্ট্র্যাঙ্গুলেট করা হয় ওনারই ওড়না দিয়ে, তার উপরে বালিশ দিয়ে ওনার মুখ চাপা ধরে স্মদার করা হয়। তারপরে ওরা কিছুক্ষণ বসে অপেক্ষা করে মৃত্যু সুনিশ্চিত করতে, তারপরে ঘর থেকে বেরিয়ে চলে আসে।
আর সেবার আমরা পরে খবরে রাজীব কুমারকে গ্রেফতারের নয়া আর্জি সিবিআই এর গ্রেফতারি চেয়ে এবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আবারও সিবিআই। প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতারের আর্জি জানানো হয়েছে এবারে। চিটফান্ড কাণ্ডে রাজীবকে হেফাজতে চায় সিবিআই এবং তদন্তে সহযোগিতা করছেন না রাজীব কুমার, এমনটাই অভিযোগে এমনটাই আর্জিতে জানানো হয়েছে সিবিআই এর তরফে। দেবশ্রী সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। দেবশ্রী, এর আগেও আমরা দেখেছি এক দফা জিজ্ঞাসাবাদ হয়, শিলংয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাজীব কুমারকে। আবারও এবারে গ্রেফতারের নয়া আর্জি নির্দিষ্ট করে কি আবেদন করা হয়েছে সিবিআই এর তরফে সুপ্রিম কোর্টে? দেখো, যেটা জানা যাচ্ছে যে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের কাছে নতুন আবেদন জমা করে যেটা বলেছেন যে তারা রাজীব কুমার তাদের প্রশ্ন উত্তরে কোনো রকম ভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তারা রাজীব কুমারকে কাস্টাডিতে নিতে চায় এবং কাস্টাডিতে নেওয়ার পর তারা রাজীব কুমারের কাছে সওয়াল জবাব করতে চায় বলেই তারা জানিয়েছেন। এর আগে যখন শুনানি চলে রাজীব কুমারের সিবিআই তরফে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে ভোডাফোন এবং এয়ারটেল বেশ কিছু সেখান থেকে কল ডিটেল কিন্তু মিলছে না, যেটা এসআইটি তরফ থেকে দেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে কোথাও একটা দুটো দেখা যাচ্ছে যে আলাদা পৃথক উঠে এসেছে। তারপর সেখানে কিন্তু সিবিআই সেই শুনানিতে স্বীকার করে নিয়েছিল যে ভোডাফোন এবং এয়ারটেল তরফ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। তারপর আবার দুদিনের মাথায় সিবিআই ভোডাফোন এবং এয়ারটেলের বিরুদ্ধে আবেদন করে যে তারা কিন্তু সহযোগিতা করছে না এবং এখন আবার এটা নতুন ডেভেলপমেন্ট বলা যেতে পারে এই কেসে। সিবিআই আবার নতুন করে আবেদন করেছে যে রাজীব কুমারকে কাস্টাডিতে চাই, অর্থাৎ যেই মামলা ইতিমধ্যেই সুপ্রিম শীর্ষ আদালতে চলছে সেই মামলার ওপর কিন্তু সিবিআই পুরোপুরি ভরসা রাখতে পারছে না। তারপর আলাদা আবারও আরেকবার নতুন করে গ্রেফতারের আর্জি জানাচ্ছে সিবিআই। অনেক ধন্যবাদ দেবশ্রী। আপাতত जो हुआ और उसमें वो बात नहीं, और उसके बाद ऐसे लोगों को जब होता गया और दुनिया में आप लोग से सिंपैथी मिलती गई और सवाल उठते गए तो एक मोटिव डाल दिया गया कि इसलिए ऐसा कर रहे हैं कि इनको मंत्री नहीं बनाया गया। ये मंत्री नहीं बनाया गया, मंत्री पहली बात तो क्यों नहीं बनाया गया? क्या इसमें से कोई कम था? किसी का व्यक्तित्व कम था? किसी पे किसी किस्म का आरोप था? क्या हमारी छवि खराब थी? क्या हमारी इमेज में कहीं दाग? हमसे कई मामलों में आप सहमत होंगे या सहमत नहीं होंगे, लेकिन इतना तो जरूर मानेंगे आप लोग कि आज तक कभी भी किसी किस्म का आरोप और खासकर भ्रष्टाचार का आरोप तो हम पे नहीं लगा है। तो ये हमारी जो खूबी एसेट होनी चाहिए थी उसको नेगेटिव एटीट्यूड के साथ उसके लिए सजाएं मिलनी शुरू हुई, पनिशमेंट शुरू हुआ और इसलिए एक घड़ी आई कि आप एक तो मंत्री नहीं बनाया, चलो उसका कोई अफसर नहीं, मंत्री जो बने भी हैं, मैं तो कई बार कह चुका हूँ, जरा पूछ तो लें किसी बच्चे से भी, किसी से कि 5 मंत्री का नाम बताओ तो बता दे, तीसरे चौथे के बाद अटकना शुरू हो जाएगा। क्योंकि 1 मैन शो एंड 2 मैन आर्मी में सारा काम तो पीएमओ से होता है। यहाँ तो ऐसे ऐसे मंत्री बनाए गए बड़े बड़े जो अपना प्राइवेट सेक्रेटरी नहीं रख सकते थे, ऐसे ऐसे मंत्री बनाए गए जिनके पास उनका सेक्रेटरी भेजा गया और यहाँ से खबर सीधे पीएमओ। ऐसे ऐसे मंत्री मिले जिन्होंने कहा कि हम क्या करें, पीएमओ से पहले पूछ लेते हैं, पीएमओ से आदेश आएगा तो करेंगे। तो मंत्री किस बात की? सारे डरे हुए भयभीत वातावरण में सहमे हुए लोग, इतने सहमे हुए, और ऊपर से जब दूसरी पार्टी यानी भारतीय जनता पार्टी कहती रही कि हम ये करेंगे, ये वायदे करेंगे, ऐसे ऐसे वायदे कर दिए, लुभावने वायदे, 15 लाख की बात नहीं, रोजगार की बात नहीं, मैं तो कहता हूँ स्मार्ट सिटी 100 स्मार्ट सिटी की बातें की, एक तो दिखा दें, एक स्मार्ट मैन के अलावा दूसरा स्मार्ट मैन भी दिखा रहे हैं पार्टी में, स्मार्ट सिटी तो दूर की बात है। अब ये सब कहते रहे, लेकिन जब दूसरे पार्टी का हमने ये भी सीखा है जीवन में, और आप सब इस बात से सहमत होंगे कि व्यक्ति से बड़ा पार्टी होता है और पार्टी से बड़ा देश होता है। मैंने आज तक जो बातें की हैं वो देश हित में की हैं, जग हित में की हैं। मैंने अपने लिए तो कभी कोई लाइसेंस नहीं मांगा, अपने लिए तो कोई डील नहीं किया हमने, अपने लिए कोई फैक्ट्री तो नहीं मांगी, अपने लिए कोई कट कमीशन या रफेल में इधर उधर तो नहीं मांगा हमने। तो हमने जो किया लोगों के लिए किया, किसानों की बातें की, हमने युवाओं की बातें की, हमने रोजगार की बातें की, हमने ये जो अपने वायदे किए वायदे नहीं पूरे किए और उसको जो आप कहते गए जवाब देते गए, जिसको बिहार की भाषा में कहते हैं थेथराई, एक तो करना नहीं, ऊपर से दलीलें देना, थेथराई करते रहना। और जब हम इनसे बात करते थे
जितने लोग पहुंचते कोई सुनने को तैयार नहीं। हमारी पार्टी में कहा जाता था शुरू से कि संवाद होना चाहिए, संवाद जरूर चलना चाहिए, तो संवाद तो कभी हुआ ही नहीं। संवाद की कोशिश की यशवंत सिन्हा जी ने तो टाइम नहीं दिया गया, हमने कोशिश की तो कहा गया कि आप वो कौन है वो अध्यक्ष, आप कहा कि आप उनसे बात कर लीजिए। हमने कहा मुझे कोई उनसे फोटोग्राफ तो खिंचवानी नहीं है, कोई ऑटोग्राफ तो लेना नहीं है, मैं उनसे बात करके क्या करूंगा। 1 मैन शो 2 मैन आर्मी। मैं आपको फीडबैक देना चाहता हूँ, सच्ची बातें आपको बताना चाहता हूँ। मैं ये सब बातें करता रहा, धरकरा पूरी कोशिश करता रहा, और वो पूरी कोशिश करते रहे कि जो उनके पैमाने पे खरा नहीं उतरे उसे आप काटते जाओ। आप खुद ही देख लें कि भारत के इन भारतीय राजनीति के घने काले बादलों के बीच चमकती हुई सुनहरी किरण लाल कृष्ण अडवाणी, उनको अभी अपने ब्लॉग में क्या लिखना पड़ा, क्या दर्द होगा उनके अंदर, क्या देखा उन लोगों ने।